হ্যালো, ফোর্থ ইয়ার ডিপার্টমেন্টের যেসব ছাত্রছাত্রী আছেন গণিত বিভাগে, তাদের জন্য আমরা একটি সুন্দর আয়োজন করেছি। আপনাদের যে কোর্স আছে, সেই কোর্সে একটি সাবজেক্ট হচ্ছে থিওরি অফ নাম্বার। এই সাবজেক্টটি আপনাদের আছে। এই সাবজেক্টটি আপনারা কত সহজভাবে এবং কত চমৎকারভাবে শিখতে পারেন, সেটারই আজকে আয়োজন। আজকে থিওরি অফ নাম্বারের ফাইনাল ইয়ার ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্সের প্রথম অধ্যায়ের আমরা বেসিক নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 1 অধ্যায়টির নাম হচ্ছে বিভাজ্যতার তত্ত্ব, অর্থাৎ থিওরি অফ ডিভাইসিবিলিটি। তাহলে আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। আমাদের থিওরি অফ নাম্বারের প্রথম চ্যাপ্টারের নাম যেহেতু বিভাজ্যতার তত্ত্ব, সো আসলে এই জিনিসটা কি, এটা আমরা প্রথমে শিখব। তাহলে বিভাজ্যতা, একটি পূর্ণ সংখ্যা এ কে অপর একটি পূর্ণ সংখ্যা বি, বিটা জিরো হওয়া যাবে না। কি হওয়া যাবে না? শূন্য হওয়া যাবে না। এ দ্বারা বিভাজ্য বলা হবে যদি এ সমান বি কিউ হয়, যেখানে অবশ্যই পিটা পূর্ণ সংখ্যা, এ কে বি ডিভাইডেড এ দ্বারা প্রকাশ করা হয়। আসলে এটা কি? এটা হচ্ছে এ কে বি দ্বারা ভাগ বোঝাচ্ছে। ওকে, তাহলে এটাকে আমরা আরো সুন্দরভাবে শিখতে পারি। সেটা হচ্ছে এই ব্যাপারটা আমরা নিয়ে আসি একটু। তাহলে এই ব্যাপারটা কি আছে এখানে? এ সমান হচ্ছে বি কিউ। ওকে, সুন্দর, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি আমরা এটাকে এইভাবে লিখি তাহলে কি খুব ভুল করে ফেলবো আমরা? এ ডিভাইডেড বি কিউ, না, আমরা ভুল করবো না। আসলে মূলত এটাই বোঝাচ্ছে, এ কে বি দিয়ে ভাগ করলে আমরা একটি কি পূর্ণ সংখ্যা পাবো, অর্থাৎ এটা বি দ্বারা বিভাজ্য। এইটাই কিন্তু এখানে বোঝাইছে যে তোমার হচ্ছে এটা বি দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে আমরা একটা কি পাবো? সংখ্যা পাবো, আর অবশ্যই সেই সংখ্যাটা হবে কি? পূর্ণ সংখ্যা হবে। এরকম হতে পারে তোমার হচ্ছে 6 কে যদি আমরা এরকম লিখি 2q, বা যাই লিখি, আমরা যদি এরকম লিখি, তাহলে 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 3। তাহলে দেখো এটা 3 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। সো এটাকে যদি আমরা এর সাথে তুলনা করি, আর এটাকে যদি বির সাথে তুলনা করি, এটা কিন্তু কিউর সাথে তুলনা করি, তাহলে কি হবে? আমরা একটা কি পাবো? এটা দিয়ে এটাকে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে আমরা মনে হয় বুঝতে পেরেছি যে আসলে বিভাজ্যতা ব্যাপারটা কি। ওকে, আচ্ছা, এইবার আমরা আসি মৌলিক সংখ্যা কি। আসলে আমরা যারা গণিত নিয়ে পড়াশোনা করি, তারা আমরা কিন্তু অনেক আগে থেকেই জানি যে আসলে মৌলিক সংখ্যাটা কি। সেই কত আগে থেকে শুরু হয়েছে যে মৌলিক সংখ্যা কি, সেই সংখ্যা এখনো এরকমই আছে, যে কি ওয়ান অপেক্ষা বড় যে সকল পূর্ণ সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক, আচ্ছা একটু মুছে দেয় একটু, দুটি উৎপাদক যা ওয়ান এবং ওই সংখ্যার নিজে, তাকে মৌলিক সংখ্যা বলে। মানে কি বোঝাইলো এখানে? যে এক মৌলিক সংখ্যা না, এক থেকে বড়, এক থেকে কি বড়, আবার যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা ওই সংখ্যা ছাড়া আর বিভাজ্য না, সেটাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে দেখো আমরা কিভাবে উদাহরণ দিতে পারি। যেমন হচ্ছে 2, দেখো 2 কিন্তু 1 থেকে বড়, আবার কি 2 কে কিন্তু 2 ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা বলতে পারতেছি 2 একটি প্রাইম নাম্বার। সেম ভাবে তোমরা কিন্তু এটা জানো, এটা নিয়ে আমরা বেশি আলোচনা করবো না। 3 একটি কি তোমার হচ্ছে মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, এগুলো তোমরা জানো। ওকে, তাহলে আমরা পরবর্তী বিষয়টায় চলে যাব। ওকে, আমরা পরবর্তী বিষয়ে চলে আসলাম। সেটা হচ্ছে যুগল মৌলিক সংখ্যা। এটা কি খায় না মাথায় দেয়? না, এটা খায় না, মাথায় দেয় না। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে এবং পরীক্ষায় লিখতে হবে। ক নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তাহলে কি যুগল মৌলিক সংখ্যা? তাহলে যুগল মৌলিক সংখ্যাটা কি? যদি দুটি মৌলিক সংখ্যার
পার্থক্য সবসময় 2 হয়, তবে তাদেরকে যুগল মৌলিক সংখ্যা বলে। খুব সুন্দর না ব্যাপারটা? আসলে কিন্তু সুন্দর। এরকম একটা এক্সাম্পল দিলে কিন্তু আমরা আরো ক্লিয়ার করতে পারি, তাই না? দেখি আমরা কিভাবে ক্লিয়ার করি। আমরা প্রথমে ভুল করি দেখি আমরা যে 2 কিন্তু একটি মৌলিক সংখ্যা, আবার 3 একটি মৌলিক সংখ্যা। কিন্তু যদি আমরা এটা পার্থক্য খুঁজি, তাহলে কি পার্থক্য 2 হবে? না, হবে না। তাহলে কিন্তু এই দুইটা কিন্তু যুগল মৌলিক না। দেখো, যদি আমরা পার্থক্য করি এটার, তাহলে কি হবে? বা 3 যদি আমরা প্রথমে দেই, 3 মাইনাস 2, তাহলে কত? 1। পার্থক্য কিন্তু 2 হয় নাই। সো আরো কিছু মৌলিক সংখ্যা আমরা নেই, যেমন হচ্ছে 5, এরপর আমরা 7 নেই। তাহলে এই যে দুটো মৌলিক সংখ্যা নিছি, দেখো তো এদের পার্থক্য 2 হয় কিনা। হ্যাঁ, অবশ্যই। দেখো এদের পার্থক্য কিন্তু 7 মাইনাস 5, দেখো 2। তাহলে এই দুইটা কিন্তু কি যুগল মৌলিক সংখ্যা, তাই না ব্যাপারটা? অবশ্যই তাই। আমার কাছে মনে হয় ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়েছে। যেহেতু তোমরা অনেক বড় বাচ্চা কাচ্চা, তোমাদের আসলে এত বোঝানোর কিছু নেই, তোমরা অনেক কিছু বোঝো, আমার থেকেও ভালো বোঝো। এই যে এখানে এরপরে হচ্ছে আমাদের কি আসলো, দেখি আমরা কি আসলো এখানে, সহমৌলিক সংখ্যা। তাহলে কি এখানে আমাদের আসলো? সহমৌলিক সংখ্যা। তাহলে এই সহমৌলিক সংখ্যাটা কি আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করি যে সহমৌলিক সংখ্যাটা কি। ওকে, এই যে এখানে সহমৌলিক সংখ্যা। তাহলে সহমৌলিক সংখ্যাটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। দুটি পূর্ণ সংখ্যা, মানে ভগ্নাংশ বা দশমিক এরকম কিছু হওয়া যাবে না, পূর্ণ সংখ্যা হতে হবে। এ ও বি কে সহমৌলিক সংখ্যা বলা হয় যদি তাদের গসাগু সবসময় অন হয়। তাহলে আমরা কি বলতে পারবো? দুইটা সংখ্যাকে সহমৌলিক সংখ্যা বলতে পারবো, অর্থাৎ দুইটা সংখ্যার উৎপাদক হতে হবে 1। ওকে, এই জন্য দেখো এটাকে সুন্দর করে বোঝাইছে যে এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, কিন্তু এদের গসাগু হবে 1, উৎপাদক হবে 1। ব্যাপারটা সহজ না? আমরা আর একটু সহজ করে বোঝাই। দেখো কিভাবে, এই যে এখানে আমরা যদি এরকম 2 একটা সংখ্যা নেই আর 3 একটা সংখ্যা নেই, দেখো তো 1 ব্যতীত আর কোন সংখ্যা দিয়ে এটা বিভাজ্য? বা 2 আর 3 এর মধ্যে এমন কোনো কমন ফ্যাক্টর আছে? নেই। 1 ছাড়া কিন্তু কমন ফ্যাক্টর নেই। তাহলে কি বোঝাচ্ছে যে এ ও বি দুটো সংখ্যা হবে, কিন্তু এদের কমন ফ্যাক্টর হইতে হবে কি? 1। কিন্তু যদি আমি এইরকম নেই যে 4, 6, তাহলে কি এখানে শুধুই কমন ফ্যাক্টর 1? না, এখানে কিন্তু কমন ফ্যাক্টর 1 না। দেখো দুইটা সংখ্যাকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এর উৎপাদক কিন্তু 2 লেখা যাবে। তাহলে এই দুইটা কিন্তু সহমৌলিক সংখ্যা নয়। তাহলে কোন দুইটা সংখ্যা সহমৌলিক? অবশ্যই এই দুইটা সংখ্যা সহমৌলিক। মানে খুব সুন্দর বুঝতেছি না? হ্যাঁ, সুন্দর বুঝতেছি। তোমরা আমার থেকেও ভালো। আচ্ছা, এরপর হচ্ছে এরপরে কি আছে আমাদের দেখি একটু। এরপরে আমাদের কি আছে, আমরা ধীরে ধীরে গুরুত্বপূর্ণ দিকে আগাচ্ছি। আসলে আমরা এগুলো যদি ভালো শিখি, তাহলে আমাদের কিন্তু ম্যাথ গুলা করতে বা থিওরি গুলা করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। সো আমরা এগুলো সুন্দর করে আগে শিখে নেয়া। এরপরে আমাদের আসছে ভাজক সংখ্যা। আসলে ভাজক সংখ্যাটা কি, তাহলে এটা সুন্দর করে বোঝার চেষ্টা করি আমরা। যদি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে n এর সকল ধনাত্মক ভাজকের সংখ্যাকে ভাজক সংখ্যা বলে। ইহাকে টাও দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? টাও। তোমরা এইভাবে বাংলা না লিখে তোমরা এবার টাও চিহ্নটা দিয়ে দিবা, যে টাও চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি বলতেছে এখানে, যদি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে দেখো আমরা এটাকে টাও n দ্বারা প্রকাশ করতে পারি, টাও n। তাহলে n এর মানটা তো কি হইতে হবে? একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে আমরা সেই সম্পর্কে একটি সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইতে পারি, তাই না? আচ্ছা দেখি, যদি এই টাও 4 যদি হয়, তাহলে বলতেছে কি, এই যে এই এনটা মানে কি 4, তাহলে এই 4 এর কি করতে হবে? এন এর সকল ধনাত্মক ভাজক। তাহলে এন মানে এন এর মধ্যে এন যে সংখ্যাটা, এই সংখ্যাটার ভাজক কোনগুলো, মানে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আমরা তো বুঝি ভাজকটা কি, ভাজকটা কি আমরা শিখে আসছি না? এই যে আমরা এরকম ছোটবেলায় শিখে আসছি না, যে 2 দিয়ে আমি কি 4 কে ভাগ করতেছি। তাহলে দেখো এটা কি ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তাহলে এখানে আমাদের এই 4 এর মধ্যে কতগুলো ভাজক বা কতগুলো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যায়। তাহলে দেখো আমরা 4 কে কিন্তু অন দিয়ে ভাগ করতে পারবো, আবার দেখো 4 কে কিন্তু 2 দিয়েও ভাগ করা যায়,
আবার 4 কে কিন্তু 4 দিয়েও ভাগ করা যায়। ব্যাপারটা জি না? আসলে ব্যাপারটা জি। তাহলে এখানে আমাদের ভাজকের সংখ্যা কয়টি দেখো তো? এখানে আমাদের ভাজকের সংখ্যা কয়টি? এখানে কিন্তু আমাদের ভাজকের সংখ্যা হচ্ছে 3টি। তাহলে আমরা দেখো এখানে 3টা ভাজক পেলাম, একটা সংখ্যা থেকে 3টি ভাজক পেলাম। তাহলে কি বোঝা গেল যে ভাজকটা কি? ছোটবেলায় শিখছি কিন্তু এখন একটু অন্যরকম। তারপরে তো ব্যাপারটা ইজি, সেই আগের মতোই তো, সেই ভাজক ভাজকই আছে, তাই না? তাহলে ভাজক, তাহলে আমরা যদি এরকম বের করি, 6 এর জন্য বের করি, তাও পারবো আমরা। আচ্ছা, এগুলো আমরা পারবো। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। ওকে, এগুলো একটু মুছে দেই, ডিস্টার্ব। হ্যাঁ, আচ্ছা ওকে। এরপরে আমরা কি পেলাম দেখি একটু আমরা, যে ভাজকের যোগফল। আচ্ছা, যদি ভাজক বের করতে পারি তাহলে কি যোগ আমরা পারবো না? যোগ তো ক্লাসে অন থেকে শিখে আসছি, তাই না? তাহলে পারবো কিন্তু আমরা। তাহলে দেখো এখানে কি বলতেছে, ভাজকের যোগফল যদি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে n এর সকল ধনাত্মক ভাজকের সমষ্টি। দেখো আগের থেকে কিন্তু একটু আলাদা আছে, এখন ভাজক বের করতে হবে আর এই ধনাত্মক ভাজকের কি হবে, সমষ্টি। আমরা যোগ করতে পারবো না কিন্তু ভাজক বের করতে পারছি, তাহলে তো আমরা যোগটা তো ইজিলি বের করতে পারবো, তাই না? পারবো তো। তাহলে ভাজকের সেই যোগফলটাই হচ্ছে কি আমাদের হচ্ছে ভাজকের যোগফল। ইহাকে সিগমা দ্বারা, তোমরা এরকম না লিখে তোমরা সিগমা চিহ্নটা দিবা, সুন্দর করে এরকম সিগমা চিহ্নটা দিবা। এটা সিগমা এন দ্বারা প্রকাশ করা হয়, এরকম করে দিয়ে দিবা যে সিগমা এন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে সিগমা এন দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে দেখো আমরা আগেরটা একটু বের করে নিয়ে আসি, যে সিগমা 4। ওকে, তাহলে এটার আমরা ভাজক বের করি। তাহলে আমরা আগের স্লাইডে কি দেখে আসলাম, যে ভাজক বের করা খুবই সোজা, যে 4 কে কোন কোন সংখ্যা দিয়ে তোমার হচ্ছে কি ভাগ করা যায়। ওকে, তাহলে দেখো 4 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, তাই না? হ্যাঁ, যায়। তাহলে দেখো এটা সমষ্টিটাই হচ্ছে কি, এটা সমষ্টি হচ্ছে ভাজকের যোগফল। তাহলে দেখো আমরা কিভাবে যোগ করতে পারবো না এটা? অবশ্যই পারবো। দেখো সুন্দর করে 1 2 4, দেখো যোগ করতে পারছি আমরা। তাহলে এখানে কত হবে? 7 হবে। তাহলে দেখো এটাই হচ্ছে কি ভাজকের সমষ্টি বা ভাজকের যোগফল। ব্যাপারটা কিন্তু সহজ, তাই না? আমি বুঝতেছি, আশা করি তোমরা বুঝতেছো। হ্যাঁ, ওকে, আমরা পরের স্লাইডে চলে যাব। আচ্ছা, এখন হচ্ছে অয়লার ফাই ফাংশন। না, আমরা কি পেলাম এখন? অয়লার ফাই ফাংশন। আচ্ছা ওকে, অয়লার ফাই ফাংশন। তোমরা আসলে ফাইটাকে তুমি চিহ্ন দিয়ে ইয়া করবা আর কি, উপস্থাপন করবা যে অয়লার ফাই ফাংশন। তাহলে এটা কি আমরা দেখি, যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n হচ্ছে ছোট বা সমান এবং n সাথে সহমৌলিক, এইরূপ এইরূপ সংখ্যাকে তার ফাই ফাংশন বলে। একে অয়লারের টসিয়েন ফাংশনও বলে, তাই না? তাহলে দেখো যে ফাই ফাংশন যদি বলে, এই যে এইখানে ফাই, হ্যাঁ, যদি আমি এখানে 2 দেই তাহলে দেখো যদি কখনো অয়লার ফাংশনটি যে তোমার হচ্ছে সংখ্যাটা যদি প্রাইম হয় তাহলে এই সূত্র দিয়ে বের করবে। একটু খেয়াল করবা যে তোমার হচ্ছে অয়লার ফাই মানে ফাই এন, এটা মান বের করবা কিভাবে? যদি প্রাইম নাম্বার হয় তাহলে বের করবে তোমরা এইভাবে, পি মাইনাস ওয়ান, এরকম করে বের করবা। ঠিক আছে, তাহলে এখন দেখো যদি এটা যদি প্রাইম নাম্বার হয় তাহলে যদি পি এর জায়গায় যদি আমি 2 বসাই, মানে এন এর জায়গায় যদি 2 বসাই আর যদি মাইনাস অন দেই তাহলে কি হবে? অন হবে। সো দেখো এর অয়লার ফাংশন হবে 1। যদি এখানে অন থাকতো তাহলে কি হতো? অন হতো। কারণ কি, এটা কিন্তু প্রাইম নাম্বার না, এর আসলে যে উৎপাদক বা অন অনের মধ্যে যে উৎপাদক এটাই হবে তার কি, তোমার হচ্ছে অয়লার ফাংশন হবে, এটা অন হবে কিন্তু। এবার দেখি থ্রির ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে। দেখো থ্রিও তো তোমার হচ্ছে কি প্রাইম নাম্বার, কিন্তু থ্রিও কিন্তু তোমার হচ্ছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি, এই যে সূত্রটা অ্যাপ্লাই করবা। তাহলে তুমি কি করবে, এখানে তোমার হচ্ছে এন এর জায়গায় যদি 3 হয় তাহলে তোমার হচ্ছে কি অয়লার 3 সমান কত বের হবে? তাহলে এন এর মান যদি 3 হয় তাহলে এটাই কিন্তু পি, আসলে এখানে যদি পি দেই আমরা তাহলে এখানে কি হবে? 3 হবে। সো এখানে কি হবে? 2 হবে। তাহলে এটা কিন্তু 2 হবে। ওকে, আবার কিন্তু যদি এরকম থাকে যে তোমার হচ্ছে স্কোয়ার জাতীয় আছে, এরকম এরকম 4 আসলো, যদি এরকম 4 আসে তাহলে তুমি কি করবা? দেখো এটার জন্য একটা সূত্র আছে সুন্দর করে, এই যে হচ্ছে ফাই পি, ধরো এখানে যদি পি হয়
তাহলে এটা হবে পি স্কোয়ার মাইনাস পি, এরকম হবে। দেখো এটাকে আমরা যদি ভাঙিয়ে লিখি তাহলে দেখো কি হবে, 5 2 স্কোয়ার হবে না? তাহলে আমি যদি এইভাবে ক্যালকুলেশন করি, এখানে দেখো যদি এই পির জায়গায় যদি 2 বসাই তাহলে এখানে কি হবে, 2 স্কোয়ার 2, তাহলে কি হবে 4 - 2, তাহলে কি হবে 2। তাহলে আমাদের দেখো এই 4 এর ক্ষেত্রে কিন্তু অ্যান্সার 2 আসতেছে। সো এভাবে কিন্তু অ্যাডাল ফাংশন বের করে, তারপর এটাকে কিন্তু অন্যভাবে কিন্তু উপস্থাপন করা হয়, তখন ম্যাথের মধ্যে এগুলো ভালো করে বুঝতে পারবে। ওকে, আচ্ছা এরপরে কি আছে আমরা একটু চলে যাবো সেখানে। আচ্ছা এটা আমরা খুব দ্রুত বোঝাবো, এটা হচ্ছে গৌণিক ফাংশন। আসলে গৌণিক ফাংশনটা কি আমরা বোঝার চেষ্টা করি। গৌণিক ফাংশন, ওকে, গৌণিক ফাংশন যদি এম ও এন দুটা সহমৌলিক সংখ্যা হয়, তাহলে আমরা কিন্তু সহমৌলিক সংখ্যা কিন্তু পড়ে আসছে যে সহমৌলিক সংখ্যা কোনগুলো, যে যাদের মধ্যে উৎপাদক কি ভিন্ন অন্য কিছু নেই, তারাই হচ্ছে কি সহমৌলিক। যদি এরকম দুটা সংখ্যা হয় এম আর এন, মানে এটা যদি এম হয় আর এটা যদি এন হয়, তবে কি হবে, অর্থাৎ এম অন সমান কি, যে অন, মানে এর উৎপাদক অন হবে, তবে ওই সংখ্যাতাত্ত্বিক ফাংশনকে ফাংশন এফ কে গণিত ফাংশন বলা হবে। যদিও কেবল যদি এটা সহ লিখতে হবে, এফ ফাংশন এফ অফ এন সমান কি লেখা যাবে, এফ অফ এম এফ অফ এন। তার মানে কি বুঝাইলো এখানে, যে যদি দুইটা সহমৌলিক সংখ্যা থাকে, তাহলে যদি এদের ফাংশনটা আমরা এরকম করে লিখি, তাহলে এটাকে আলাদা করেও লেখা যাবে। এটাই বুঝাইলো যে এটাকে আলাদা করেও লেখা যাবে। এটাই হচ্ছে আমাদের গৌণিক ফাংশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমাদের কি আছে, তো চলে যাব এরপরে আমাদের চলে আসছে যৌগ সিদ্ধ সংখ্যা। ঠিক আছে, এরপরে কি আসছে আমাদের, যৌগ সিদ্ধ। কি আসলো আমাদের এরপরে, যৌগ সিদ্ধ সংখ্যা। তাহলে যৌগ সিদ্ধ সংখ্যাটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। যদি কোনো স্বাভাবিক সংখ্যা n এর সকল ভাজকের সমষ্টি 2n হয়, তাহলে n কে যৌগ সিদ্ধ সংখ্যা বলে। আচ্ছা কি হলো, যে আমরা ভাজকের সমষ্টি, তাহলে ভাজকের সমষ্টি কিভাবে বের করে আমরা শিখছি। তাহলে দেখি আমরা ভাজকের সমষ্টিটা কিভাবে বের করছিলাম, আমি বলি একটু, দেখো তোমাদের মনে পড়ে কিনা, যে সাপোজ 4 এই 4 কে আমরা কি করছিলাম, এর ভাজক বের করছিলাম, মনে পড়ে কি, 2 1 2 4। তাহলে কি করতে হবে, এই সমষ্টি, তাহলে এখন এই সমষ্টি করলে কি হবে, 1 2 4, তাহলে কত হবে 7। কিন্তু এটা কিন্তু ওইভাবে যোগসিদ্ধ হবে না, কেন, এটাকে কিন্তু 2n আকারে লেখা যাচ্ছে না। লাল সংখ্যা কিন্তু 2 আকারে লেখা যাবে, তাই না? যদি আমরা দেখি 6 কে বের করি, তো দেখি কি হয়, এর ভাজক বের করি 6 এর ভাজক যদি আমরা বের করি, তাহলে কি হবে, 1 2 3 6, তাহলে কি হবে 1 যোগ করি এগুলো 3 6, তাহলে কত হবে 12 হবে। দেখো তো তুমি চিন্তা করো, যদি এরকম হয় আর এটা যদি মনে করো আমি এন হয়, তাহলে দেখো তো এটার ক্যালকুলেশনটা কি দাঁড়াবে, যে 2 দেখো ইনটু 6, দেখো 12 কে এরকম লেখা যাবে না, 12 কে লেখা যাবে না, যাবে। তাহলে যদি এটা যদি 2 হয় আর এই যে 6 মানে যদি n হয়, তাহলে দেখো তো এটা 2 হলো না। তাহলে দেখো তো ব্যাপারটা সহজ না, যে স্বাভাবিক সংখ্যা n এর সকল ভাজকের সমষ্টি, এদের সকল ভাজকের সমষ্টি 12, এক্ষেত্রে দেখো 2n কি সমষ্টি 2n হলে একে n কে যোগসিদ্ধ সংখ্যা বলে, তাহলে অবশ্যই তোমার কি এটা যোগসিদ্ধ। ওকে, তোমরা বুঝতে পেরেছো, কারণ তোমরা হচ্ছে আমার থেকেও ভালো, তোমরা হচ্ছে আমার থেকেও ভালো। কি হলো, আচ্ছা দেখি আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা ওকে, তখন মুছলো না কেন, দেখি এখন কি অবস্থা হয়। এই যে এখন মুছতেছে না, সমস্যা নেই, এই যে খুব দ্রুত মুছে দেবো জিসটা, পরে লেখালেখি। ওকে, আচ্ছা আমরা এটা জানি আর কি, সবগুলো সংখ্যা পড়ছি যে ইউক্লিড সংখ্যা কি, প্রত্যেক জোড়, যেগুলো জোড় যোগসিদ্ধ, তো যোগসিদ্ধ আমি জানি, তাহলে প্রত্যেক জোড় যোগসিদ্ধ সংখ্যা হচ্ছে ইউক্লিড সংখ্যা, একটু দেখে নিবা আর কি। আচ্ছা এরপরে চলে যাবো আমরা পরেরটাই।
আচ্ছা এটা ওকে। এরপরে হচ্ছে মার্সেন সংখ্যা। এরপরে কি মার্সেন সংখ্যা। আচ্ছা এটাও আমরা বেশি আলোচনা করার প্রয়োজন নেই, খুব সুন্দর করে দেওয়া আছে যে মার্সেন সংখ্যা। তাহলে মার্সেন সংখ্যাটা কি আমরা একটু জানার চেষ্টা করি। যে মার্সেন সংখ্যা যে মৌলিক সংখ্যা হলে, এই যে এটা কিন্তু একটু 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 সমস্যা হয়ে গেছে। এটা আসলে হবে এরকম 2 টু দি পাওয়ার পি পি মাইনাস অন, এই আকারের সংখ্যাকেই আসলে মার্সেন সংখ্যা বলে। কি 2 টু দি পাওয়ার পি মাইনাস অন আকারের এই সংখ্যাকে কি বলে মার্সেন সংখ্যা বলে। তাহলে মার্সেন সংখ্যা কি হতে পারে, মৌলিক হতে পারে আবার যৌগিক হতে পারে। আমরা একটু দেখবো কিভাবে মৌলিক যৌগিক হবে। দেখো মৌলিক সংখ্যা মানে এটা একটা মৌলিক সংখ্যা, দেখো কিভাবে আমরা একটু বুঝি একটু। যেমন হচ্ছে 2 টু দি পাওয়ার পি মাইনাস 1। তাহলে এখন পি কে আমরা কি ধরবো, পি কে যে কোনো একটা সংখ্যা ধরি আমরা, পি কে 2 ধরি, তাহলে কি হবে 2 স্কয়ার 1। তাহলে ক্যালকুলেশন করলে এখানে কি হবে, অবশ্যই 3 হবে। দেখো এটা কিন্তু অবশ্যই কিন্তু একটা কি মৌলিক সংখ্যা। প্রথমে এটা প্রমাণ করবা, তুমি জোড় সংখ্যা অবধি পির মান বসাও তাও তোমার হচ্ছে এখানে মৌলিক সংখ্যা বের হবে। আবার হচ্ছে কি তুমি যদি বিজোড় বসাও তাও এখানে তোমার হচ্ছে কি মৌলিকই বের হবে। এখানে আমি 2 বসাইতাম, 2 বসাইছি, 1 বসাইতাম, তাহলে 1, তাহলে হচ্ছে ও এটা কি মৌলিক হতে পারে যৌগিক হতে পারে, সরি এটা মৌলিক হতে পারে যৌগিকও হতে পারে। তাহলে দেখো আমাদের কি বেরোলো, একটা মৌলিক সংখ্যা বেরোলো। তাহলে এইভাবে যদি আমি পির মান অন্য কিছু বসাই তাহলে এখানে অ্যান্সারটা যৌগিকও আসতে পারে। ওকে আচ্ছা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা অবশেষে আমরা কি শিখাবো এখন, আর কি আছে আমাদের বাকি, আমাদের বাকি আছে হচ্ছে এটা আসলে মূলত ফার্মার সংখ্যা। আমাদের এটাকে টাইটেল দেওয়ার খেয়াল ছিল না। এটা হচ্ছে কি আমাদের কি সংখ্যা, ফার্মার সংখ্যা। তাহলে এই আকারের সংখ্যাকে আসলে মূলত ফার্মার সংখ্যা বলে। কোন আকারের সংখ্যা এটা সুন্দর করে উঠে নাই, এটা হবে হচ্ছে 2 তার উপরে হবে 2 তার উপরে পাওয়ার হবে n। কথাটা বুঝতে হবে ভালো করে, ভালো করে বুঝতে হবে যে 2 তার উপরে পাওয়ার 2 তার সংখ্যা ওই সংখ্যার উপরে হচ্ছে পাওয়ার 2। তাহলে একে আবার কি দ্বারা প্রকাশ করা হয়, সরি এর সাথে আবার অন হবে। এই ধরনের সংখ্যাকে ফার্মার সংখ্যা বলে। একে fn দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, fn, এনটা নিচে হবে। ওকে তাহলে আমরা সুন্দর করে লিখি, কয়েকটা ফার্মার সংখ্যা বের করি। যে f অফ n সমান হচ্ছে 2 তার উপরে স্কয়ার তারপরে n প্লাস অন। আমরা কয়েকটা ফার্মার সংখ্যা বের করি। যদি আমরা হচ্ছে n এর মান যদি আমরা অন ধরি তাহলে অন দিব, তাহলে এখানে কি হবে 2 n এর মান 2 প্লাস অন। তাহলে কি হলো, এই অন দিয়ে এটাকে গুণ করলে 2ই হবে, 2 দিয়ে এটার উপরে স্কয়ার করা মানে হচ্ছে 4 আর অন যোগ করলে কত হবে 5। আচ্ছা ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি, যেহেতু অন ধরছি অন না ধরে আরেকটু অন্য কিছু ধরি। যদি 2 ধরি তাহলে কি হবে 2 তার উপরে কিন্তু 2, ব্যাপারটা কিন্তু বিষয়টা লক্ষ্য করতে হবে কিন্তু তার উপরে 2 এর উপরে কিন্তু যেহেতু আমি মান ধরছি n এর মান 2 তার উপরে 2 প্লাস হচ্ছে অন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, তাহলে এখন এই 2 গুণ করতে হবে বা 2 কে স্কয়ার করতে হবে, 2 কে স্কয়ার করলে হবে 4 তারপরে অন। তো 2 এর উপরে 4 থাকা মানে কত, 2 এর উপরে 4 থাকা মানে হচ্ছে 16 বা যাই হোক তুমি হিসাব করে নেবা, তার সাথে অন যোগ করতে হবে। এটাই হচ্ছে ফার্মার সংখ্যা। ওকে ক্লাস আজকের মতো এই পর্যন্ত। আমরা বেসিক বিষয় নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা থিওরি অথবা ম্যাথ করাবো। ওকে সবাই ভালো থাকবে।